মানবতাবিরোধী অপরাধের পৃথক ৩ মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। সকাল ৮:৩০টার দিকে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১ এই আদেশ দেন। এছাড়া গুমের অভিযোগে করা ২টি মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২০ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আর গত বছরের ১৮ ও ১৯ জুলাই রামপুরায় গণহত্যা চালানোর অভিযোগে করা মামলায় শুনানির জন্য ৫ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এছাড়া শেখ হাসিনা সহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আসামিদেরকে কোন কারাগারে রাখা হবে তা কারা কর্তৃপক্ষ নির্ধারণ করবে। আর সেনা কর্মকর্তাদের পক্ষে তাদের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন বলেন, তাদের গ্রেপ্তার করা হয়নি, স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। তারা আশা করেন এই আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাবেন। ১৪ জন বন্দীকে সেখানে গুম করে রাখার অভিযোগে যে মামলাটি ছিল সেখানে ১০ জন আসামিকে হাজির করা হয়েছিল। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী তারিখ ২০ নভেম্বর ধার্য করা হয়েছে। এবং এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারিক সিদ্দিকী সহ যে সমস্ত আসামি পলাতক আছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১ সপ্তাহের মধ্যে এই পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদের হাজির হওয়ার জন্য বলা হয়েছে। পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর। অনেক সিনিয়র অফিসার, অভিজ্ঞ অফিসার, আন্তর্জাতিক বাহিনীতেও অনেকে চাকরি করেছে, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকে এই আদালতে তারা আত্মসমর্পণ করেছে। তারা সবাই আশা করে তারা এই আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাবে। দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী এস এম আরিফ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। আরিফ, ট্রাইব্যুনালের আজকের কার্যক্রম নিয়ে আর কি কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। আমাতুল, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিহাসে বিশেষ একটি দিন। বিশেষ দিনটি এই কারণে যে একই সাথে ১৫ জন সেনা কর্মকর্তা তাদেরকে কোনো একটি মামলায় হাজির করানোর এই ঘটনা, এটি প্রথম বাংলাদেশে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের এই ঘটনাটি। এই কারণে আমি বলছি একটি বিশেষ দিন আজকে এই কারণে কিন্তু সকাল ৭টায় এই ৭টার একটু পরেই কিন্তু তাদেরকে, যারা ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে ছিলেন সেনা সদরে, সেখানে তাদেরকে নিয়ে আসা হয় ট্রাইব্যুনালে। এবং তারপর আমরা দেখেছি বেলা সকাল ৮:৩০টার একটু পরে কিন্তু এই ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। এবং যখন এই আদেশটি গত ৮ই অক্টোবরের আদেশ ছিল, আজকে হাজির হওয়ার যারা আসামি রয়েছেন তাদেরকে হাজির করার নির্দেশনা ছিল ৮ই অক্টোবর, এবং আজকে সেটি করা হয়েছে। এবং হাজির হওয়ার পর যে শুনানিটি হয়েছে, শুনানিতে কিন্তু চিফ প্রসিকিউটর ছিলেন, তিনি শুনানি করেছেন তাদের পক্ষে। এবং এই আজকের দিনে কিন্তু একটি আদেশও দেওয়া হয়। আমি একটু জানিয়ে রাখি, ৩টি মামলায় কিন্তু এই ১৫ জন সেনা সদস্যকে কিন্তু আজকে গ্রেপ্তার দেখানো হলো এবং কারাগারে পাঠানোর নির্দেশ কিন্তু আদালত থেকে আদেশ দিয়েছেন। এই ৩টি মামলা, একটি হলো র্যাবের টিএফআই সেলে গুম ও আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী এস এম আরিফ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে আজ বিকেলে জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল ৫:১৫টায় এনসিপি এবং সন্ধ্যা ৬টায় জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। চলমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সুন্দর একটি নির্বাচনের মধ্য দিয়ে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর চায় বিএনপি। কেয়ারটেকার সরকারের ভূমিকায় অবতীর্ণ হলে নির্বাচনের প্রতি জনগণের আস্থা বাড়বে বলেও মন্তব্য করেন তিনি। মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতির পাশাপাশি অর্থনীতিকেও গণতন্ত্রায়ন করতে হবে বলেও মন্তব্য করেন আমির খসরু। আমার ভূরাজনৈতিক যে কৌশল হবে সেটা আমাদের দেশ আমরা নির্ধারণ করব, কারোর কথা মতো সেই সিদ্ধান্ত নেওয়া যাবে না।
এই চারটে বিষয় আমি আবার রিপিট করছি, পরস্পরের প্রতি সম্মানবোধ রেখে আমাদের সম্পর্ক হবে, পরস্পরের প্রতি স্বার্থ রক্ষা করে আমাদের সম্পর্ক হবে, আমাদের দেশের অভ্যন্তরীণ কার্যক্রমে কারো হস্তক্ষেপ গ্রহণ করা হবে না, এবং ভূরাজনৈতিক কৌশল বাংলাদেশের নিজস্ব কৌশল, কারো নির্দেশিত কোনো কৌশল হবে না। এই চারটি বিষয়ে আমরা নিশ্চিতভাবে ভিত্তি করে আগামী দেশের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা নিশ্চিত করব। এটাই বিএনপির রাজনীতি। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার চায়নি। তারা অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকার কথা বলেছে, আর সরকার নিরপেক্ষ ভূমিকায় পালন করছে। দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো পরস্পরের বিরুদ্ধে কথা বলায় নির্বাচন নিয়ে অনিশ্চয়তার প্রসঙ্গ উঠছে, বিভ্রান্তি তৈরি হচ্ছে। কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই বলেও জানান ডক্টর আসিফ নজরুল। মাঠে ঘাটে আস্থার অভাব আছে নাকি আমি জানি না, তবে আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে যেরকম অনৈক্য থাকে আপনার, ওনারা একজন আরেকজনের বিরুদ্ধে যেভাবে বলে ওইটার কারণে হয়তো। তবে আমার ধারণা যখন আমরা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তব অগ্রগতি দেখব, এই সম্পর্কে সকল সংশয় খুব দ্রুত তখন আশা করি কেটে যাবে। বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি। দুপুরে রাজধানীর একটি হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী নির্বাচন নিয়ে বিশদ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুলতান মোহাম্মদ জাকারিয়া। তিনি জানান, আগামী নির্বাচনের প্রক্রিয়া ও মাঠ পর্যায়ে নিরপেক্ষতা এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতার বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় তিনি জানান, প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের আচরণে সন্তুষ্ট নয় এনসিপি, তবে কমিশনের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানযোগ্য বলে প্রত্যাশা এনসিপির। ওরা সত্যিকার অর্থেই নিরপেক্ষভাবে কাজ করবে, কোনো দলের পক্ষে কাজ করবে না, এবং এনসিপি এবং অন্যান্য সব দলকে তারা সমান দৃষ্টিতে দেখবে, এবং আমাদের সিম্বল নিয়ে যে অনাহুত একটা বিতর্ক, সেইটার খুব শিগগিরই সমাধান হবে। ম্যাজিস্ট্রেটদের নির্বাচনে দায়িত্ব পালনের সময় কোনো চাপের কাছে নথি স্বীকার না করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল না থাকায় দেশের এই দুরবস্থা মন্তব্য করে তিনি বলেন, এখন থেকে উত্তরণ ঘটাতে হলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করতে হবে। মিফতা গালিবের রিপোর্ট। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে পুরোদমে প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের আয়োজন করে ইসি। উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, তাই অস্তিত্বের প্রশ্নে হিম্মতের সঙ্গে কাজ করতে হবে। ইলেকশনও যদি আমরা ভালো না করতে পারি, বিশ্বের কাছে, মানুষের কাছে জাতির হিসাবে আমরা অত্যন্ত নিন্দিত জাতি হিসেবে পরিণত হব। সাহস থাকলে আর যদি নিরপেক্ষতা থাকে, কোনো ভয় না, কোনো শক্তি না। ইসে দেখা গেছে কি যে আমরা এগুলি অতি উৎসাহী হয়ে করেছি, কেউ হয়তো বাধ্য হয়ে করেছি, কিন্তু অতি উৎসাহীও আমরা কম ছিলাম না। তো আমাদের দরকার নেই এত উৎসাহী হওয়ার। প্রশাসন কঠোরভাবে নিরপেক্ষভাবে কাজ করে যাবে। পরে সিএএমএম নাসির উদ্দিন ম্যাজিস্ট্রেটদের নির্বাচনে দায়িত্ব পালনের সময় কোনো চাপের কাছে নথি স্বীকার না করার নির্দেশ দেন। কোনো প্রেসারের কাছে নথি স্বীকার করবেন না, কোনো চাপের কাছে নথি স্বীকার করবেন না, এবং সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে, আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকবেন। আমাদের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা দেব, এবং নির্বাচন কমিশনও কিন্তু কারো কোনো অন্যায় চাপের কাছে নথি স্বীকার করবে না। কারণ আমরা আপনাদেরকে অন্যায় কোনো আদেশ দিব না, অন্যায় কোনো হুকুম দিব না। এইটা আপনারা ধরে রাখতে পারেন যে আইন প্রচলিত আছে রিলেভেন্ট টু দ্য ইলেকশন, সেই আইন অনুযায়ী আমাদের নির্দেশনা যাবে, বা আপনারা সেটা সেইভাবে পালন করবেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল না থাকায় দেশের এই দুরবস্থা মন্তব্য করে তিনি বলেন, এখন থেকে উত্তরণ ঘটাতে হলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করতে হবে। যে জাতি আইনের প্রতি যতটা শ্রদ্ধাশীল, যত বেশি, সেই জাতি তত সভ্য বলে আমরা মনে করি। সভ্য দুনিয়া কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকে। আমাদেরকে এই কালচারটা কালটিভেট করতে হবে।
আমরা উই ওয়ান্ট রুল অফ ল, নট রুল বাই ল। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। ড্রাইভিং লাইসেন্স পদ্ধতিতে আমূল পরিবর্তন করতে যাচ্ছে সরকার। দেশব্যাপী দক্ষ চালক তৈরির লক্ষ্যে ন্যূনতম 60 ঘন্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হচ্ছে। এছাড়া ড্রাইভিং লাইসেন্সের কর্তৃত্ব থাকবে না বিআরটি এর হাতে। সকালে জাতীয় নিরাপদ সড়ক দিবস 2025 উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি বলেন, ড্রাইভিং লাইসেন্স পদ্ধতিতে আমূল পরিবর্তন করা হবে, পাশাপাশি প্রশিক্ষণ ভাতাও দেয়া হবে। বিআরটিসি প্রশিক্ষণ কেন্দ্র ছাড়াও সরকার মনোনীত বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্র থেকে এই প্রশিক্ষণ নিতে হবে, আর সেসব প্রতিষ্ঠান থেকেই দেওয়া হবে ড্রাইভিং লাইসেন্স। যদি ঘটে যায়, অনেক সময় হয় কি যে মানে রোগীকে হাসপাতালে নিতে বিলম্বের কারণে প্রাণহানি হয়। তো এইটা কমানোর জন্য আমরা এই প্রকল্পের আওতায় কতগুলো অ্যাম্বুলেন্স কিনতেছি, যেগুলো হাইওয়েতে থাকবে, যাতে করে দ্রুত আহত এবং ব্যক্তিদেরকে হাসপাতালে নিয়ে যেয়ে তাদের জীবন রক্ষা করা সম্ভব হয়। তো আমরা আশা করতেছি যে আমরা যেসব পদক্ষেপগুলো নীতিগত এবং যেসব প্র্যাকটিক্যাল সার্ভিস প্রোভাইড করতেছি, আমরা সবাই আশা করব যে সড়ক দুর্ঘটনার হার কমে আসবে। এবং এইটার জন্য কিন্তু যেটা বলতেছিলাম যে সবার সচেতনতা দরকার। উত্তরের সীমান্তবর্তী জেলা শহর নওগাঁ। প্রতিদিন সকাল শুরু হয় শহরবাসীর যানজটের মধ্য দিয়ে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তীব্র যানজটে নাকাল শহরবাসী ও পথচারীরা। এ যেন অভ্যাসে পরিণত হয়েছে শহরবাসীর। স্থানীয়দের অভিযোগ, অব্যবস্থাপনার কারণে শহরের প্রাণকেন্দ্রেই যানজট এখন নিত্যসঙ্গী। দিন দিন লম্বা হচ্ছে ব্যাটারি চালিত যানজট। নওগাঁ থেকে মোহাম্মদ আবু বকর সিদ্দিকের পাঠানো তথ্যচিত্রে সাইদুর রহমান আবিরের রিপোর্ট। নওগাঁ পৌরসভার তথ্যমতে নওগাঁ শহরের মোট আয়তন 38.42 বর্গ কিলোমিটার। ছোট এই শহরে পৌরসভার লাইসেন্সধারী ইজি বাইক রয়েছে প্রায় 5000, আর শহরে অটোরিকশা চলাচল করছে প্রায় 30,000, যা এই শহরের রাস্তাগুলোর ধারণ ক্ষমতার 3 গুণ বেশি। শহরে ব্যাটারি চালিত ইজি বাইকের জন্য নেই কোনো নির্ধারিত স্ট্যান্ড, ফলে রাস্তার যেখানে সেখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করায় সৃষ্টি হয় যানজট। যানবাহনের কারণে রাস্তা পারাপার হওয়ার জন্য সাধারণ মানুষের নাভিশ্বাস হয়ে উঠেছে। রাস্তার দুপাশে ফুটপাথ দখল করে সকাল থেকে রাত পর্যন্ত ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা দোকান পরিচালনা করেন। এতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়েন পথচারীরা। রিক্সা তো এগুলা অবৈধভাবে চলাচল করতেছে এবং তাদের ড্রাইভিং লাইসেন্স নাই, তারা নির্দিষ্টভাবে মানে কীভাবে চলতে নিয়মকানুন, রোডের নিয়মকানুনে দেয় না। জনসংখ্যা বাড়ছে, তার সাথে সাথে পাল্লা দিয়ে ইজি বাইক বাড়ছে, চলাচল করতে পারে না, স্কুলগামী ছাত্রছাত্রীরা স্বাভাবিকভাবে যেতে পারে না। এটা সব নিয়ে একটা পৌরসভা একটা জটিল অবস্থায় আছে। যানজট নিরসনে ইতিমধ্যেই উদ্যোগ গ্রহণ করেছে পৌরসভা। তবে প্রশাসক বলছেন, অটোরিকশার সাথে প্রায় সকল শ্রেণী পেশার মানুষ জড়িত, ফলে তা নিয়ন্ত্রণে কিছুটা সময় লাগছে। হিউজ মানুষের জীবন জীবিকা এটার সাথে জড়িত, যার কারণে ড্রাস্টিক্যাল কোনো অ্যাকশন নেওয়া যাচ্ছে না। আমরা খুব ধীরে ধীরে এটার মোবাইল কোর্ট বা অন্যান্য পদক্ষেপের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করছি। যানজট নিরসনের সংশ্লিষ্টদের সাথে আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার। নওগাঁর যে একটাই রোড, মেইন রোড, এই রোডটা 4 লেন বিশিষ্ট হচ্ছে। এটা হয়ে যাওয়ার পরে আমার বিশ্বাস যে আমাদের নওগাঁ শহর যানজটমুক্ত হয়ে যাবে। নওগাঁ শহরের এই যানজট এখন একটি স্থায়ী সমস্যায় রূপ নিয়েছে, তাই দ্রুত সংকট সমাধানের দাবি নওগাঁবাসীর। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। মাদারীপুরের কালকিনি উপজেলায় শুরু হয়েছে 2 দিন ব্যাপী ঐতিহ্যবাহী কুণ্ডুবাড়ির মেলা। প্রতি বছর কালী পূজা ও দীপাবলি উপলক্ষে আয়োজন করা হয় এই মেলার। ঢাকা বরিশাল মহাসড়কের পাশে গোপালপুরের প্রায় আধা কিলোমিটার জুড়ে এই মেলা অনুষ্ঠিত হয়। প্রায় 233 বছর ধরে দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী এই মেলাটি কুণ্ডুবাড়ির মেলা নামে পরিচিত। প্রতিনিধি মোহাম্মদ জিয়াউদ্দিন লিয়াকতের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুরে শুরু হয়েছে 2 দিনব্যাপী ঐতিহ্যবাহী কুণ্ডুবাড়ির মেলা। এবছর কালকিনি পৌরসভার তত্ত্বাবধানে সম্পূর্ণ বিনা ভাড়ায় দোকানিরা বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। এতে হাজার হাজার লোকের সমারোহ ঘটে।
শুধু কুণ্ডুবাড়ি জুড়ে নয়, ঢাকা বরিশাল মহাসড়কের ভুরঘাটা থেকে গোপালপুর এলাকার দুপাশে প্রায় অর্ধ কিলোমিটার এলাকা জুড়ে বসে এই মেলা। কাঠের বিভিন্ন ধরনের আসবাবপত্রের জন্য এই মেলা বিখ্যাত, যা এক সপ্তাহ আগে থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে নিয়ে আসেন ব্যবসায়ীরা। তবে মেলায় আগত দোকানিরা বলছেন, দুদিনের মেলায় তাদের অনেক লোকসান গুনতে হবে। এ কারণে মেলার সময় আরো কয়েকদিন বাড়ানোর দাবি জানান তারা। কম বেশি বেচাকেনা টুকটাক চলতেছে, আরো 2-1 দিন যদি বেশি হইতো তাহলে আমরা একটু লাভবান হইতাম। হয়তো বেচাকেনিটা একটু আগের মতো হবে না, যদি সময় পাইতাম দেখা যায় আরো ভালো হইতো। আসছি কিছু ফার্নিচার দেখতেছি, কিছু কসমেটিক কিনছি। প্রত্যেক বছরে এখানে অনেক আনন্দজনকভাবে মা আসে, কালিমার পূজা হয়, এটা আমাদের কাছে খুব ভালো লাগে। স্থানীয়দের তথ্য মতে 1792 সালের কালী পূজা ও দীপাবলি উপলক্ষে দীননাথ কুণ্ডু ও মহেশ কুণ্ডু এই মেলার প্রবর্তন করেন। তাই কুণ্ডুদের বংশের নামানুসারে মেলার নাম হয় কুণ্ডুবাড়ির মেলা। বংশ পরম্পরায় প্রতি বছর এ মেলা আয়োজন করা হয়। দুদিনব্যাপী মেলার সার্বিক নিরাপত্তা শৃঙ্খলা ঠিক রাখতে পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকের 4 স্তরের নিরাপত্তার জন্য কাজ করছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। এখানে আনসার ব্যাটালিয়ন, পুলিশ, র্যাব এবং আর্মি বাহিনী সকলে যৌথভাবে কাজ করবে। এখানে মেলার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে আছে কালকিনি পৌরসভা। সেক্ষেত্রে এখানে কোনো প্রকার ইজারা দেওয়া হয়নি, তাই এই বিশেষ পরিস্থিতিতে কোনো দোকানির কাছ থেকে কোনো প্রকার চাঁদা বা টোল আদায়ের সুযোগ নেই। যদি সেরকম কোনো অভিযোগ পাওয়া যায় তাহলে সে প্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।